গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে হিমু। আজ থাকছে দ্বিতীয় পর্ব। ধুমধুম করে দরজায় কিল পড়ছে। আমি ঘুমের ঘোরে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজায় শব্দ হতে থাকলো। আমার সমস্যা হচ্ছে, শীতের ভোরে একবার লেপের ভিতরে থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনও ঠিকমতো ভোর হয়নি। চারদিক আঁধার হয়ে আছে। কাচের জানালায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে। এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে? ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ইয়াদ। এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা স্ট্র্যাকিং স্যুট, পায়ে কেশ জুতা। নিশ্চয় দৌড়ে এসেছে। চোখ মুখ লাল, বড় বড় করে শ্বাস নিচ্ছে। ইয়াদ বলল, জগিং করতে বের হয়েছিলাম। ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কি না। কতবার যে এসেছি তোর খোঁজে। এই কদিন কোথায় ছিলি? আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা ঠেলে ইয়াদও ঢুকে গেল। আমি মুখে পানি দিচ্ছি, ইয়াদ পাশে। সে বলল, ছিলি কোথায় তুই? ইয়াদের স্বভাব চরিত্রের একটি ভালো দিক হচ্ছে, অধিকাংশ প্রশ্নেরই সে কোনো জবাব শুনতে চায় না। প্রশ্ন করার প্রয়োজন বলেই প্রশ্ন করে। জবাব দিলে ভালো, না দিলেও ক্ষতি নেই। সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে। হিমু, কি? কাল রাতে আমার বউকে তুই খামোখা ভয় দেখালি কেন? ভয় দেখিয়েছি? অফকোর্স ভয় দেখিয়েছিস। তুই তাকে বললি আমি নাকি রাতে ফিরব না। এদিকে আমি সত্যি সত্যি আটকা পড়ে গেলাম ছোটো খালার বাসায়। ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেছে। এসে দেখি নিতুর মাথায় পানি ঢালা হচ্ছে। পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে। ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিয়ে আসতে। ম্যানেজার বেটা গাড়ি নিয়ে বের হয়ে সেই গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে। এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। নিতুর হাইপার টেনশন আছে। অল্পেতে এমন নার্ভাস হয়। ওর একজন পোষা সাইকিয়াট্রিস্ট আছে। 2 দিন পর পর তার কাছে যায়। 1 গাদা করে টাকা নিয়ে আসে। তোর তো টাকা খরচ করার পথ নেই। কিছু খরচ হচ্ছে, মন্দ কি? টাকা কোনো সমস্যা না, নিতুই সমস্যা। অল্পতেই এত আপসেট হয়। এই কারণেই তোকে খুঁজছি। নিতুকে সামলানোর ব্যাপারে কি করা যায়? সামলানোর দরকার কি? দরকার আছে। তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি। ভিখারি হয়ে যাব। 7 দিনের ক্র্যাশ প্রোগ্রাম। 7 দিন ভিখারি হয়ে ওদের সঙ্গে সঙ্গে ঘুরব, ভিক্ষা করব। 7 দিনে কিছু হবে না। কতদিন লাগবে? 2 বছর। বলিস কি? ঠিকমতো ওদের জানতে হলে ওদের একজন হতে হবে। ওদের একজন হতে সময় লাগবে। নিতুকে সামলাবো কি করে? যারা ছোটোখাটো ঘটনাতে আপসেট হয় তারা বড় ঘটনায় সাধারণত আপসেট হয় না। নিতু সামলে উঠবে। আরও বেশি বেশি করে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তুই ঘর ছাড়ছিস কবে? ইয়াদ বিরক্ত গলায় বলল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? এটা তো তোর উপর নির্ভর করছে। আমি মানসিকভাবে প্রস্তুত। তুই বললেই শুরু করব। তুই একটা ডেট বল, আমি নিতুকে বলি। আমি ডেট বলবো কেন? তুইও তো যাবি আমার সঙ্গে। আমি একা একা পথে পথে ভিক্ষা করব? হ্যাঁ করবি। তোরই ভিক্ষুকদের জীবনচর্চা দরকার, আমার না। তুই আমার সঙ্গে যাচ্ছিস না? না। ও মাই গড, আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস। সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না। শুধুমাত্র বিরক্তিতে আমি সিগারেট ধরালাম। বিরক্তিভাব গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম, তুই ভিক্ষা করতে যাবি, সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস? তুই ভিক্ষা করবি, তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে, খাওয়া দাওয়া দেখবে, ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস। যা বেটা গাধা। ইয়াদ আহত গলায় বলল, গাধা বলছিস কেন? যে যা তাকে তাই বলতে হয়। তুই গাধা, তোকে আমি হাতি বলবো? যা বলছি, বিদায় হ। চলে যেতে বলছিস? হ্যাঁ চলে যেতে বলছি। আর আসিস না। আর আসবো না? না। তোকে দেখলেই বিরক্তি লাগে। বিরক্তি লাগে কেন? বেকুবদের সঙ্গে কথা বললে বিরক্তি লাগবে না? গাধা বলছিস ভালো কথা, বেকুব বলছিস কেন? বাথরুমে ঢুকে পড়েছিস সেই জন্য বেকুব বলছি। ইয়াদ বলল, ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি, খেয়াল করিনি। যাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, আচ্ছা যা, আর আসিস না। ইয়াদ বের হয়ে গেল। আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো। তবে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে সে অভ্যস্ত। তার খুব খারাপ লাগবে না, লাগলেও সামলে উঠবে। ইয়াদকে আমার পছন্দ হয়। শুধু পছন্দ না, বেশ পছন্দ। রূঢ় ব্যবহার করতে হয় পছন্দের মানুষদের সঙ্গে। আমার বাবার উপদেশনামার একটি উপদেশ হলো, হে মানব সন্তান, তুমি তোমার ভালোবাসা লুকায় রাখিও। তোমার পছন্দের মানুষের সহিত তুমি রূঢ় আচরণ করেও
যেন সে তোমার স্বরূপ কখনো বুঝতে না পারে। মধুর আচরণ করবে দুজনের সঙ্গে, নিজেকে অপ্রকাশ্য রাখাই ইহার প্রথম পার্ট। আমাদের মেসে সকালবেলা চা হয় না। চা খেতে রাস্তার ওপাশে ক্যান্টিনে যেতে হয়। সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায়। এই চা প্রথম দুদিন খেতে খারাপ লাগে, কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায়। ঘুম থেকে উঠেই কয়েক কাপ চা খেতে ইচ্ছা করে। ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আসছে। সে আমাকে দেখতে পেয়েছে, হয়তো আশা করছে আমি হাত ইশারা করে তাকে ডাকবো। আমি কিছুই করলাম না, মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদ সামনের চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি। নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না? একসময় পড়ব, তারা নেই। নিতু বলে দিয়েছে এটা নাকি জরুরি চিঠি। ও পড়েছে বুঝি? ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, মনে হয় পড়েছে। ওর খুব সন্দেহবাতিক, হাতের কাছে খাম পেলে খুলে পড়ে ফেলে। খামে যার নামই থাকুক সে পড়বেই। সরি। তোর সরি হবার কিছু নেই। চা খাবি? খাবো। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলল, যাচ্ছিস কোথায়? কাজ আছে। চাটা শেষ করি তারপর যা। সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম। দরজা বন্ধ করে লেপের ভিতরে ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই। সারাদিন ঘুমাবো, ঘুম এবং উপবাস। সন্ধ্যায় উপবাস ভঙ্গ করব এবং বিছানা থেকে নামব। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুরকুণ্ডলী হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা। মায়ের পেটে গাঢ় অন্ধকার, কাজেই যেখানে বিশ্রাম নিতে হবে সে জায়গাটা হতে হবে অন্ধকার, গাঢ় অন্ধকার। তাপ হতে হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। আমার ঘর এমনিতেই অন্ধকার, কম্বলে নাকমুখ ঢেকে আবার অন্ধকার আরও বাড়ানো হলো। আমি কুণ্ডলি পাকিয়ে শোয়ামাত্র দরজার কড়া নড়ল। আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবুর ডাকে সাড়া দিতেই হবে এমন কোনো কথা নেই। তিনি আমার কাছে মেস ভাড়া পান না, মাসের শুরুতেই ভাড়া দেওয়া হয়েছে। ইচ্ছা করলেই চুপচাপ শুয়ে থাকা যায়, তবে তা করা সম্ভব না, কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়েও বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়তেই থাকবেন, সিল্কের মতো মোলায়েম গলায় ডাকবেন, চুরির শব্দের মতো শব্দে কড়া নাড়বেন। হেমু ভাই, হেমু ভাই। কী ব্যাপার, ঘুমোচ্ছেন? যদি বলি ঘুমোচ্ছে তাহলে কি বিশ্বাস করবেন? একটু আসুন, বিরাট বিপদে পড়েছি। দরজা খুলতে হলো। জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, মাথায় বাড়ি পড়েছে হিমু ভাই, অকুল সমুদ্রে পড়েছি। বলুন কী ব্যাপার? জীবনবাবু গলাস্বর আরও নামিয়ে ফেললেন। কোনো সাধারণ কথাই তিনি ফিসফিস না করে বলতে পারেন না। বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে, কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পাচ্ছি না। আর একটু জোরে বলুন জীবনবাবু, কিছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার মেছের 6 নম্বর ঘরে তাস খেলা হয়, জানেন তো? জানি। গত রাতে তাস খেলা নিয়ে মারামারি। মুর্শিদ সাহেব মশারির ডান্ডা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে, রক্তারক্তি কাণ্ড। আমি হাই তুলতে তুলতে বললাম, জহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেকায়দায় বাড়ি পড়লে উপায় ছিল। খুনি খারাপি হলে পুলিশ আগে কাকে ধরত? আমাকে। আমি হলাম মাইনরিটি দলের লোক, হিন্দু। সব চাপ যায় মাইনরিটির উপরে। আমরা মেজরিটি হয়ে বেঁচে গেছেন। এইটাই আপনার শেষ কথা? জি। আমাকে কিছু করতে বলছেন? তাস ওদেরকে কি না খেলতে বলবো? না না, আপনার কিছু বলার দরকার নাই। ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম। খুন খারাপি যদি সত্যি কিছু হয় তাহলে পুলিশের কাছে আমার হয়ে 2-1টা কথা বলবেন। আচ্ছা বলবো। এখন তাহলে যান। আজ সারাদিন ঘুমাবো বলে প্ল্যান করেছি। আজ হলো আমার ঘুম দিবস। জীবনবাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আরও কিছু বলবেন? জি বলবো। মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়তো। মনে পড়েছে, একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? জি না, উনি না। ওনাকে তো চিনি। যিনি এসেছিলেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নামটা মনে পড়ছে না। স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। মাইনরিটির লোক তো, সারাক্ষণ টেনশনে থেকে থেকে ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন।
নামটা মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না আপনাকে, ব্রেন একবারে গেছে, কিছুই মনে থাকে না। ওই দিন দুপুরে ভাত খেতে গেছি, অতসী বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে, বুঝুন অবস্থা। এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে। ব্লাড প্রেশার হয়েছে 60। ব্লাড প্রেশার মানুষের হয় না, গরু ছাগলের হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমু ভাই। জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে বলবেন, হিমু ভাই, হিমু ভাই। ঘুম আনার চেষ্টা করছি, লাভ হচ্ছে না। কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা খামটা খচখচ করছে। তার চিঠিটা পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্তে আসছে না। প্রিয় চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গভীর স্বরে দুবার ডেকে ওঠে। দরজায় আবার ঠকঠক শব্দ হচ্ছে। জীবনবাবু ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম। হিমু ভাই, বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি, অন্য একটি কথা বলতে এসেছি। বলবো? বলুন। তাস খেলা নিয়ে ওনাদের কিছু বলবেন না, রাগ করতে পারেন। আচ্ছা, বলবো না। আর শুনুন জীবনবাবু, এখন একটা জরুরি কাজ করছি, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই। আধো আলো আধো আধার আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপনে লেখা থাকবে, শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোয়াল ঝুলে পড়ল। তিনি হাঁ করে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন। আমি বললাম, পরিকল্পনা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তিনি বললেন, হচ্ছে। আমি বললাম, তাহলে খোঁজ নিয়ে বলুন তো কত লাগবে, আমি চেক লিখে দিচ্ছি। তিনি বললেন, হিমু লোকটা কে? আমার চেনা একজন পাগল ধরনের মানুষ। তিনি মাথা চুলকে বললেন, পাগল ধরনের একজন মানুষের জন্মদিনের কথা যত কম লোক জানে ততই ভালো। দেশশুদ্ধ লোককে জানিয়ে লাভ কি? ম্যানেজার চাচার কথা আমার মনে ধরল। আসলেই তো, সবাইকে জানিয়ে কি হবে? যার জানার কথা সে তো জানবে না। তুমি নিজেই তো পত্রিকা পড়ো না। ম্যানেজার চাচা বললেন, মা তুমি সুন্দর দেখে একটা কার্ড কিনে লিখে দাও, হ্যাপি বার্থডে। আমি ওনাকে দিয়ে আসবো। 100 টাকার মধ্যে গোলাপের তোড়া পাওয়া যায়, ওই একটাও না হয় নিয়ে সঙ্গে দিয়ে দেব। আমি বললাম, আচ্ছা তাই করব। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়েও তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলেই অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটোখাটো পাগলামি করছি। ইচ্ছে করে যে করছি তা না। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্টেটস থেকে মেম বউ নিয়ে দেশে এসেছেন। সেই মেম সাহেবের সম্মানে পার্টি। সবাই সেজেগুজে তৈরি হয়ে যাচ্ছে। আমি নিজেও খুব সেজেছি। গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কী যে হলো, আমি বললাম, আমার যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তার মানে কি? আমি বললাম, আমার রিসেপশনে যেতে ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ লাগছে না, শুধু যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তুমি আমার সঙ্গে ড্রয়িং রুমে আসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সবাই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল। বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। স্কুলের হেডমাস্টারদের মতো গলায় বললেন, সিট ডাউন ইয়াং লেডি। আমি বসলাম। বাবা বললেন, তোমার ছোট মামাকে যে পার্টি দেয়া হচ্ছে সেই পার্টি আমরা দিচ্ছি। আমরা হচ্ছি হোস্ট, কাজেই আমাদের উপস্থিত থাকতেই হবে। তোমার শরীর খারাপ থাকলে তোমাকে কিছু বলতাম না। তোমার শরীর ভালো আছে, তোমার যেতে ইচ্ছে করছে না সেটা বুঝতে পারছি। অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে না, তবু আমরা করি। মানুষ হয়ে জন্মালে সামাজিক রীতিনীতি মানতে হয়। এখন চলো আমার সঙ্গে। সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, না। বাবা খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছি ভিতরে ভিতরে রাগে তিনি কাঁপছেন। তারপরেও রাগ সামলে নিয়ে বললেন, রূপা তুমি না হয় খানিকক্ষণ থেকে চলে এসো। আমি আবারও বললাম, না। বাবা আর কিছু বললেন না, আমাকে রেখে চলে গেলেন। খালি বাসায় আমি একা। তখন আবার মনে হলো, কেন যে থাকলাম, চলে গেলেই হতো।
হিমু, আমি এরকম হয়ে যাচ্ছি কেন বলো তো? ইদানিং বিকট বিকট সব দুঃস্বপ্ন দেখছি। শুধু যে বিকট তাই না, নোংরা সব স্বপ্ন। এত নোংরা যে ভাবলে শিউরে উঠতে হয়। কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো তা না, আজেবাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নাও। আমি কথার কথা হিসেবে শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। রাতে দরজা জানলা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্তের সহজ সুখ নয়, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেক দিন আমার দেখা হয় না। এবার দেখা হলে কি করব জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসব। এখানে আমাদের একটা খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি, চারদিকে গাছগাছরায় ঢাকা, বাড়ির সামনেই পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা স্বচক্ষে দেখা। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় এই পুকুরের পানি কাচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রু দিঘি। বলো তো কেন? আমার জীবনে অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটব। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারো কাছে কিছু চাই না। ঠিক করেছি এ জীবনে কিছু চাইব না। আলাদিনের চেরাগের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়, আমাকে বলে, রূপা চটচট করে বলো তোমার 3টে ইচ্ছা আমি পূরণ করব, তাহলে আমি মাথা চুলকায় বলবো, স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিছু চাইবার নেই। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবুর কয়েকবার কেশে ফিসফিস করে ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? নামটা মনে পড়েছে, বলুন, বলে বিদায় হন। এটা ছাড়াও আরও একটা কথা বলতে চাচ্ছি, কাগজে লিখে রাখুন, আমি পরে পড়ব। লিখে রাখতে গিয়েছিলাম, তারপর দেখি বল পয়েন্টে কালি নেই। আপনার কাছে কি বল পয়েন্ট আছে? আমি দরজা খুলে বললাম, লিখতে হবে না, মুখে বলুন, শুনে নিচ্ছি। তরঙ্গিনী স্টোর থেকে মুহিব সাহেব এসেছিলেন। কিছু বলেছেন? জি না, কিছু বলেননি। ও আচ্ছা, প্রায় সারাদিন বসেছিলেন, দুপুরে কিছু খানওনি। 1 কাপ চা নিয়ে দিয়েছিলাম, সেটাও খাননি। চা না খাওয়ারই কথা, মুহিব সাহেব চা পান সিগারেট কিছুই খান না। কী জন্য এসেছিলেন কিছু বলেননি? জি না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যান। অন্য আরেকটা কথা হিমু ভাই, গোপন কথা। বলুন, কি বলবেন? জীবনবাবু বসলেন, মাথা নিচু করে বসলেন, অসহায় বসার ভঙ্গি। খুব বিপদে পড়েছি হিমু ভাই, ভয়ঙ্কর বিপদ। বলুন। আজ থাক, অন্য একদিন বলবো। আপনার মেয়ে ভালো আছে তো? জি জি, মেয়ে ভালো আছে, ওর কোনো সমস্যা নাই। মেয়েটার বিয়েও মোটামুটি ঠিকঠাক। সিরাজগঞ্জের ছেলে, কাপড়ের ব্যবসা আছে। অতসীকে দেখে পছন্দ করেছে। 3 লাখ টাকা পণ চাচ্ছে। দেব 3 লাখ টাকা, মেজবাড়িটা বেচে দেব। একটাই তো মেয়ে, আমিও একা মানুষ। মেয়ে বিয়ে দিয়ে বাকি জীবনটা হোটেলে কাটিয়ে দেব। বুদ্ধিটা ভালো না হিমু ভাই? হ্যাঁ ভালো। আমি আজ উঠি, অন্য আরেকদিন এসে আমার বিপদের কথাটা বলবো। আমাকে বললে আপনার বিপদ কি কমবে? যদি মনে করেন বিপদ কমবে তাহলে বলুন, আর যদি বিপদ না কমে শুধু শুধু কেন বলবেন? রূপার চিঠির শেষটা আমার পড়া হলো না। চিঠি ভাঁজ করে পকেটে রেখে দিলাম। আজ থাক, অন্য কোনো সময় পড়া যাবে। বড় রাস্তার ফুটপাতে উবু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙা থেকে বাদাম নিয়ে খাচ্ছেন। খাওয়ার ব্যাপারটায় বেশ আয়োজন আছে। খোসা থেকে বাদাম ছাড়ানো হয়, খোসাগুলো রাখা হয় সামনে। ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফু দিতে থাকেন। ফুয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায়। তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন। আমি কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মতো আরও কয়েকজন কৌতূহলী হয়েছে, তারাও দেখি দূর থেকে তাকিয়ে আছে। ভদ্রলোক শেষ বাদামের টুকরা মুখে ফেলে উঠে দাঁড়ালেন। আমার তাকিয়ে থাকা দেখে আনন্দিত গলায় বললেন, ছোটো মামা না? আজ তিনিই প্রথম আমাকে চিনলেন, আমি চিনতে পারিনি। এখন চিনলাম, মোর্শেদ সাহেব। ওই দিন স্যুটটাই পরা ছিলেন, আজ পাজামা পাঞ্জাবি চাদর। ভদ্রলোককে পাজামা পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে। কি করছিলেন মোর্শেদ সাহেব? বাদাম খাচ্ছিলাম। অনেক দিন বাদাম খাই না। একটা ছেলে গরম গরম বাদাম ভাজছিল, দেখে লোভ লাগলো। 2 টাকার কিনলাম। অনেকে হাঁটতে হাঁটতে বাদাম খেতে পারে, আমি পারি না। ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম। লোকজন এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমি একটা পাগল।
আপনি ভালো আছেন? জি ছোট মামা ভালো। এশা এশা কেমন আছে? মনে হয় ভালোই আছে, আর খারাপ থাকলেও আমাকে বলবে না। আপনি গিয়েছিলেন কি এর মধ্যে? গিয়েছিলেন ওর কাছে? আমি তো 2-3 দিন পর পরই যাই। ও খুব বিরক্ত হয়, তারপরেও যাই। যান, ভালো করেন। নিজের স্ত্রীর কাছে যাবেন না তো কার কাছে যাবেন? মোর্শেদ সাহেব বিষণ্ণ গলায় বললেন, এশাকে এখনও স্ত্রী বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। ও উকিলের নোটিশ পাঠিয়েছে, ডিভোর্স চায়। নোটিশ কবে পাঠিয়েছে? কবে পাঠিয়েছে সেই তারিখ দেখিনি, আমি পেয়েছি আজ। মন খুব খারাপ হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা, নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল। সকালে যখন নাস্তা খাচ্ছি তখন নোটিশটা এসেছে, তারপর আর নাস্তা খেতে পারিনি। পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি, চাবাচ্ছি তো চাবাচ্ছি, গলা দিয়ে আর নামছে না। এক ঢোক পানি খেলাম, যদি পানির সঙ্গে পরোটা নেমে যায়। পানি পেটে চলে গেল, কিন্তু পরোটা মুখে রইল। আসুন মোর্শেদ সাহেব, কোথাও গিয়ে বসি। আপনাকে ক্লান্ত লাগছে, সারাদিনই বোধহয় হাঁটাহাঁটি করেছেন। জি, দুপুরেও কিছু খাইনি, এমন খিদে লেগেছে। তারপর বাদাম কিনে ফেললাম 2 টাকার। কিনতাম না, ছেলেটা গরম গরম বাদাম ভাজছিল, দেখে খুব লোভ লাগলো। আমি ভদ্রলোককে নিয়ে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে গল্প করে, দেখতে ভালো লাগে। এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই, কোনো দিন থাকবেও না। ক্ষুধা তৃষ্ণা শীত বর্ষা কোনো কিছু এদের স্পর্শ করে না। এবার ঘোর বর্ষায় দুজনকে দেখেছি ভিজে ভিজে গল্প করছে। মোর্শেদ সাহেব। জি। কিছু খাবেন? এখানে ভ্রাম্যমান হোটেল আছে, চা, কোল্ড ড্রিঙ্কস, এমনকি বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায়। আমি কিছু খাবো না। আচ্ছা ছোট মামা, আপনি আমাকে মোর্শেদ সাহেব ডাকেন কেন? আপনি আমার নাম ধরে ডাকবেন, আপনি হচ্ছেন এশার মামা। আচ্ছা তাই ডাকবো। এখন বলুন তো, এশা আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন? আমি তো মামা অসুস্থ, খারাপ ধরনের এপিলেন্সি। ডাক্তাররা বলেন গ্র্যান্ড মোল। একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয়। অসুখের জন্য চাকরি টাকরি সব চলে গেছে। অ্যাটাক কি খুব ঘন ঘন হয়? আগে হতো না, এখন হচ্ছে। চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো মামা নেই, ডাক্তাররা কড়া ঘুমের ওষুধ দেন। এগুলো খেয়ে খেয়ে মাথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই, কিন্তু যখনই আমি বাইরে থেকে বাসায় যাই তখন আমি দেখি বিশাল এক আম গাছ। চোখে দেখেন? জি দেখি। শুধু গাছটা দেখি তাই না, গাছে পাখি বসে আছে সেগুলি দেখি। ওরা কিচিরমিচির করে, সেই শব্দ শুনতে পাই। বলেন কি? মোর্শেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু যেতে ইচ্ছা করে না। তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেয়। জমানো টাকা খরচ করে করে চলছি তো মামা, প্রায় শেষ হয়ে এসেছে। আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা, উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি। বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে, মনটা খারাপ হবে। এখানে বসে থাকতেই ভালো লাগছে। বেশ, তাহলে বসে থাকুন। মোর্শেদ সাহেব ইতস্তত করে বললেন, মামা আপনি কি একটু এশার সঙ্গে কথা বলে দেখবেন? কোনো লাভ হবে না জানি, তবু যদি একটু। আমি বলবো। আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বিক্রি করে দেব বলে ঠিক করেছি। হাত একেবারে খালি হয়ে এসেছে। দেখবেন তো কাউকে পাওয়া যায় কি না। বিয়ের সময় কিনেছিলাম। এশার খুব ছবি তোলার শখ ছিল, ওর জন্যই কেনা। আচ্ছা দেখব ক্যামেরা বিক্রি করা যায় কি না। থ্যাঙ্কস মামা। আপনি সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের সঙ্গেও একটু কথা বলবেন, কত টাকা নেন এইসব। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলাম। মোর্শেদ সাহেব পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন। নিতু একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়েছিল, কার্ডটা হারিয়ে ফেলেছি। নিতুর সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের নাম ইরতাজুল করিম। নামের শেষে BCD, অনেক অক্ষর। এতগুলো অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হবার কথা, কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসি খুশি, মুখে জর্দা দেয়া পান। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, কেমন আছেন হিবু সাহেব? জি ভালো। ইয়াদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেকদিন আগেই আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিলেন, তাও একবার না 2 বার। তাদের মতো ফ্যামিলি থেকে যখন 2 বার টেলিফোন আসে তখন চিন্তিত হতে হয়। আমি চিন্তিত হয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আমি নড়েচড়ে বসলাম। ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আসতে এত দেরি করেছেন কেন? টাকা পয়সা ছিল না তাই দেরি করেছি।
আপনি কত টাকা নেন তা তো জানি না। আমি অনেক টাকা নেই, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার মিসেস নিতু নিয়েছেন। আমি তাহলে অসুস্থ? ওনার তাই ধারণা। আপনার কি ধারণা ডাক্তার সাহেব? আপনার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা না বললে ধরতে পারবো না। কথাবার্তা বললেই ধরতে পারবেন? হ্যাঁ, পারবো, পারা উচিত। অবশ্যই আমার প্রশ্নের উত্তরে খানিকটা সত্যি কথা বলতে হবে। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অধিকাংশ লোক তাই করে। বিভ্রান্ত করার চেষ্টা থেকেই তো আপনার ধরতে পারার কথা। লোকটি কী চায়, তার সমস্যা কী। ধরতে চেষ্টা করি, সবসময় পারি না। মানুষের ব্রেন নিয়ে আমাদের কাজকর্ম। সেই ব্রেন কেমন জটিল তা কি আপনি জানেন হিমু সাহেব? জানি না, তবে আজ করতে পারি। না, আপনি আজও করতে পারেন না। মানুষের ব্রেনে আছে 1 বিলিয়ন নিউরন। এক একটি নিউরনের কর্মপদ্ধতি বর্তমানে আধুনিক কম্পিউটারের চেয়ে জটিল। বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারার কথাও না। এখন আমরা কথা বলা শুরু করি। আমাকে কি কোচে শুয়ে নিতে হবে না? না, ওইসব ফ্রয়েডির পদ্ধতি বাতিল হয়ে গেছে। আপনি শুরু করুন। আপনার কি তাড়া আছে ডাক্তার সাহেব? না, আমার কোনো তাড়া নেই। অন্য সব রোগী বিদায় করে দিয়েছি। চা কফি কিছুই লাগবে না। যা শুনতে চাচ্ছেন বলছি। দুভাবে বলতে পারি, সাধারণভাবে কিংবা ইন্টারেস্টিং করে। কিভাবে শুনতে চান? সাধারণভাবেই বলুন। আমি কি পা উঠিয়ে বসতে পারি? পারেন। আমি জীবন ইতিহাস শুরু করলাম। ডাক্তার সাহেব, আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ, সাইকোপ্যাথ, এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। তার মাথায় কী করে যেন ঢুকে গেল মহাপুরুষ তৈরি করা যায়। যথাযথ ট্রেনিং দিয়েই তা করা সম্ভব। অসুস্থ মানুষদের চিন্তা হয় সিঙ্গেল ট্র্যাকে, তার সেই রকম চিন্তা হলো। তিনি মহাপুরুষ তৈরির খেলায় নামলেন। আমি হলাম তার একমাত্র ছাত্র। তিনি এগুলেন খুব ঠান্ডা মাথায়। তার ধারণা হলো আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এ জাতীয় ট্রেনিং দিতে পারবেন না। কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলেন মানে? মেরে ফেললেন। কি বলছেন এসব? আমি অবশ্য মাকে খুন হতে দেখিনি, তেমন কোনো প্রমাণও নেইনি। বাবা প্রমাণ রেখে খুন করবেন এমন মানুষই না, খুব ঠান্ডা মাথার লোক। তার মাথা এত ঠান্ডা যে মাঝে মাঝে আমার মনে হয় হয়তো তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থ মানুষ এত ভেবেচিন্তে কাজ করে না। অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না। তারপর বলুন, আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই ইন্টারেস্টিং, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, হাসছেন কেন? আমি বললাম, গল্প বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না। আপনি নিশ্চিত থাকুন, যা বলছি সবই সত্য। গল্প ছাড়াই আমি আপনাকে বিভ্রান্ত করতে পারি। করুন তো দেখি। আমি হাসি মুখে কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছোট মেয়ে কিছুক্ষণ আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন? জি, বলছি। ইরতাজুল করিম সাহেব অ্যাস্ট্রেতে পানের পিক ফেলতে ফেলতে বললেন, আপনি কি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন। লাইন এনগেজ পাওয়া যাচ্ছে। ডাক্তার সাহেবের চোখ মুখ শক্ত হতে শুরু করেছে। তিনি রিসিভার নামিয়ে রাখছেন। আবার ডায়াল করছেন। লাইন পেতে তার 10 মিনিটের মতো লাগলো। এই 10 মিনিটে তিনি ঘেমে গেলেন, কপাল ভর্তি ফোঁটা ফোঁটা ঘাম। লাইন পাওয়ার পর তিনি কাপা গলায় বললেন, কে কে? ওপাশের কথা শুনতে পাচ্ছি না, তবে ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপাশে তার স্ত্রী ধরেছেন। ডাক্তার সাহেব বললেন, কেমন আছো? সবাই ভালো? সূচি কী করছে? টিভি দেখছে? আমার আসতে দেরি হবে। আচ্ছা, রাখি। তিনি রিসিভার নামিয়ে রেখে রাগী গলায় বললেন, আমার ছোট মেয়ে সূচি ভালো আছে, টিভি দেখছে। আপনি আমাকে ভয় দেখালেন কেন? ভয় তো দেখাইনি, বিভ্রান্ত করেছি। আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন। কাজেই দেখুন, বিভ্রান্ত করতে চাইলে আমি পারি। আপনি কি আমার জীবন বৃত্তান্ত বলবো, না আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন? বলুন, সংক্ষেপে বলুন, ডিটেলসে যেতে হবে না। সংক্ষেপেই বলছি। বাবা আমাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন। আমাকে সংসার, চারপাশের জীবন, অপরূপ প্রকৃতির প্রসঙ্গে নিরাসক্ত করতে চাইলেন। কিভাবে? বুদ্ধি খাটিয়ে আসক্তি কাটানোর তিনি নানা পদ্ধতি বের করেছিলেন। সংক্ষেপে বলতে বলছেন বলেই পদ্ধতিগুলো আর বর্ণনা করছি না। একটি পদ্ধতি বলুন। একবার বাবা আমার জন্য একটা তোতা পাখি আনলেন। আমার বয়স তখন 4 কিংবা 5। আমি পাখি দেখে মুগ্ধ। বাবা বললেন,
তোতা খুব সহজে কথা শিখতে পারে, তুই ওকে কথা শেখা। রোজ এর কাছে দাঁড়িয়ে বলবি হিমু হিমু। একদিন দেখবি সে সুন্দর করে তোকে ডাকবে হিমু হিমু। আমি মহা উৎসাহে পাখিকে কথা শেখাই। একদিন সত্যি সত্যি সে পরিষ্কার গলায় ডেকে উঠল হিমু হিমু। আমি আনন্দে কেঁদে ফেললাম। বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে এক টানে মাথা ধর থেকে আলাদা করে ফেললেন। ডাক্তার সাহেব চাপা গলায় বললেন, মাই গড। আমি হাসি মুখে বললাম, আপনি চাইলে আরও দু একটা পদ্ধতির কথা বলতে পারি। বলবো? না থাক, আমি আর শুনতে চাচ্ছি না। মানুষের চরিত্রের ভয়ঙ্কর দিকগুলো আমি যেন জানতে পারি, বাবা সেই ব্যবস্থাও করলেন। কিছু ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠালেন। তারা সম্পর্কে আমার মামা, পিচাস চরিত্রের মানুষ। একজন এসেছিল ভয়াবহ উন্মাদ। সে রান্নাঘর থেকে বটি এনে আমার গায়ে কোপ বসিয়েছিল। পিঠে এখনও দাগ আছে, দেখতে চান? না, আজ বরং থাক, আর শুনতে ভালো লাগছে না। 1 সপ্তাহ পর ঠিক এই দিনে আবার কথা বলবো। আমি ডায়েরিতে লিখে রাখলাম, একটু রাত করে আসুন, 10টার দিকে। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যান। আমার নিজের শরীরও ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার গল্প আমাকে ইফেক্ট করেছে। যাবার আগে শুধু বলে যান, আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, সফল হয়নি। বাবার এক্সপেরিমেন্টে ত্রুটি ছিল। তিনি মানুষের অন্ধকার দিকগুলোই আমাকে দেখাতে চেয়েছিলেন, আলোকিত দিক দেখাতে পারেননি। আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ, যে আমাকে শেখাবে ভালোবাসা, আনন্দ, আবেগ, মঙ্গলময় মহাসত্য। আমি নিজে এখন সেই রকম মানুষই খুঁজে বেড়াচ্ছি। আপনি বিশ্বাস করুন মহাপুরুষ হওয়া সম্ভব? হ্যাঁ, করি। ডাক্তার সাহেব, আর একটা কথা আপনাকে বলা দরকার। আমি কিন্তু মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি। কিছু একটা বলি, তা লেগে যায়। আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে, তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম যে তাই ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোট মেয়ে। আমি জানতাম না আপনার কয়েকটি মেয়ে আছে। কাকতালীয় ব্যাপার হিমু সাহেব। ঠিক কাকতালীয় নয়। আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন? না, আপনি একবার আমাকে বিভ্রান্ত করেছেন, আমি দ্বিতীয়বার আমাকে বিভ্রান্ত করার সুযোগ আপনাকে দেব না। আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তবে আমাকে বোকা ভাবারও কারণ নেই। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, আপনি কোথায় যাবেন বলুন? আসুন আমার সঙ্গে, আপনাকে নামিয়ে দিব। চলুন। বেশিরভাগ ডাক্তার নিজের গাড়ি নিজেই চালান। শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সবাইকে রুগী ভাবেন। গাড়িও তাদের কাছে রুগীর মতো। নিজের রুগী অন্যকে দিয়ে ভরসা পান না বলে নিজেদের গাড়ি নিজেরাই চালান। তবে ইনি ব্যতিক্রম ডাক্তার, কারণ তার গাড়ির ড্রাইভার চালাচ্ছে। তিনি হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসেছেন। আমি তার পাশে বসলাম। পান খাবেন হিমু সাহেব? জি না। পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রুগী আমাকে ধরিয়ে দিয়ে গেছে। এখন দিনরাত পান খাই। পান কেনা হয় পণ হিসাবে। সব বড় জিনিস ছোট থেকে শুরু হয়। ফর স্টার্ট বাই কিলিং এ বার্ড, ইউ এন্ড বাই কিলিং এ ম্যান। আপনি নামবেন কোথায়? যে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি, পার্টিকুলার কোথাও নামতে চান না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার এক বন্ধুকে কি আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। উনি কি আপনার মতো? না, আমরা কেউ কারো মতো নই ডাক্তার সাহেব, আমরা সবাই আলাদা। আমার কাছে আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগা। ওনার বাড়ির সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোককে একবার নিয়ে আসবেন। আচ্ছা, আনবো। হিমু সাহেব। জি। চলুন আমার সঙ্গে, আমার বাসায় চলুন, একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না, আপত্তি নেই। আমরা ধানমন্ডি 3 নম্বর রোডে কম্পাউন্ড দেওয়া দোতলা বাসার সামনে থামলাম। গেটটা খোলা। গেটের সামনে জটলা হচ্ছে। জানা গেল এই বাড়ির ছোটো মেয়েটা কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পড়ে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার ইত্তাজুল করিম ছুটে ভিতরে চলে গেলেন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব সঙ্গে সঙ্গেই ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে। আজই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্য গরম পানি করেছে। আমি বললাম, খুব বেশি পুড়েছে? ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, হ্যাঁ, তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন, আমরাও হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে হাসপাতালে যেতে হবে না। সরি, আজ আপনাকে ডিনার খাওয়াতে পারছি না। আজকের পর্বের এখানেই সমাপ্তি।
গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অন্যদেরও গল্প শোনার অভ্যাস তৈরি করার জন্য বেশি বেশি করে শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।